যেমনটা আমি বলেছিলাম, ফাইনাল ডেস্টিনেশন মুভির প্রত্যেকটা পার্ট আমি এক্সপ্লেন করে দেবো। সেই মতো পার্ট 1 এক্সপ্লেন করে দিয়েছি। যারা এখনও দেখোনি, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে 2003 সালে মুক্তি পাওয়া ফাইনাল ডেস্টিনেশন 2 মুভিটা এক্সপ্লেন করবো। আর যেমনটা তোমরা জানো যে এই মুভিতে প্রচুর ভয়ানক দৃশ্য থাকে এবং প্রচুর এমন দৃশ্য থাকে যেগুলো আর কি ইউটিউবের নিয়ম লঙ্ঘন হয়ে যাবে যদি দেখিয়ে দিই। তো সব কিছু আমি মেনে গল্পের কোনো অংশ বাদ না দিয়ে সমস্তটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সাথে এটাও জানিয়ে দিই যে যারা এমন ধরনের মুভি দেখতে ভয় করো তারা ভিডিওটা স্কিপ করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ফাইনাল ডেস্টিনেশন পার্ট 2 মুভিটার এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি শহরের বিভিন্ন নিউজ চ্যানেলে আজ থেকে ঠিক 1 বছর আগে ঘটে যাওয়া সেই প্লেন দুর্ঘটনার বিষয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন 1 মুভির সেই ঘটনা নিয়ে। এবং তারা আবারও বোঝার চেষ্টা করছে যে অ্যালেক্স নামক ছেলেটি এই দুর্ঘটনার আগে যে কজনকে বাঁচিয়েছিল ঠিক সেই কজনেরই পরপর অদ্ভুতভাবে মৃত্যু কিভাবে হলো। তাহলে কি মৃত্যু যাদের কপালে একবার লেখা হয়ে যায় তারা কি চাইলেও সেটা থেকে বাঁচতে পারে না? এমনই সব আতঙ্ক শহরের চারিপাশে ছড়িয়েছিল। এবার আমরা পরিচিত হই এই কিম্বার্লি নামক মেয়েটির সাথে। সকাল সকাল সে তার বাবাকে বিদায় জানিয়ে বাকি 3 বন্ধুর সঙ্গে এক সমুদ্র তীরে ছুটি কাটানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু বাদেই তার বাবা ফোন করে জানায়, তোমার গাড়ি থেকে মনে হয় কিছু একটা লিক করছে, তুমি প্লিজ একবার চেক করে নাও। এরপরই আশেপাশে বেশ কিছু সন্দেহজনক ঘটনা তার চোখে পড়ে, কিন্তু সেই মুহূর্তে সে সেগুলোকে গুরুত্ব দেয় না। এদিকে তার বন্ধুরা পেছনে পুলিশের গাড়ি দেখে নেশার জিনিস বাইরে ছুড়ে ফেলায় এক মহিলার গাড়ির সামনে গিয়ে হালকা আগুন লেগে যায়, যদিও তাতে বিশেষ কোনো ক্ষতি হয় না। এরপর কিম্বার্লি লক্ষ্য করে সামনের শহর আসতে বেশ খানিকটা দেরি আছে, তাই তাদের উচিত এক ধারে দাঁড়িয়ে তাদের গাড়িটির কি সমস্যা হচ্ছে সেটা দেখে নেওয়া। কিন্তু তার বান্ধবী মোটেও কোথাও সময় নষ্ট করতে রাজি নয় এবং তাকে গাড়িটা থামাতেও দেয় না। এদিকে আরো বেশ কিছু সাধারণ মানুষকে আমরা দেখতে পাই যারা নিজেদের দৈনন্দিন কাজেই ওই রাস্তা ধরে এগিয়ে চলেছে। এবার আমরা লক্ষ্য করি সেই রাস্তায় উপস্থিত ছিল এক পুলিশ অফিসার, নাম থমাস। গাড়ি চালানোর সময় তার প্যান্টের ওপরে হঠাৎ গরম কফির কাপ পড়ে যায় এবং সে দেখতে পায় সামনে ছুটে চলা একটা কাঠের গুঁড়ি ভর্তি ট্রাক থেকে কি যেন একটা রাস্তায় ঘষা খাচ্ছে। আর তার চোখের পলক ফেরার আগেই ট্রাকের শিকল ছিঁড়ে ওই কাঠের বড় বড় গুঁড়িগুলো রোডে পড়তে শুরু করে এবং মুহূর্তেই ওই পুলিশ অফিসারও বিভৎসভাবে তার প্রাণ হারায়। এবং একটু আগেই যে সাধারণ মানুষগুলোর কথা বলছিলাম, আসলেই তাদের কপালে ততক্ষণে মৃত্যুর দাগ কেটে গিয়েছিল, তাই তারাও যেন চোখের নিমেষে একে একে নিজেদের প্রাণ হারাতে শুরু করে। এবং দুর্ঘটনাটা এমন ভাবে ঘটে যেন কোনো এক অলৌকিক শক্তি তাদের মৃত্যুটাকে পরিকল্পনা করে রেখেছিল। আর তাদের মৃত্যুগুলো সত্যি এক্সপ্লেন করার বাইরে। সাথে বেশ কিছু দৃশ্য আমি সরাসরি ইউটিউবে দেখাতে পারলাম না, তাই যতটা পারছি ব্লার করেই দেখাচ্ছি, নচেত ইউটিউবের গাইডলাইন লঙ্ঘন করা হবে। এবং একদম শেষে কিম্বার্লির গাড়িও রোডের মধ্যে উল্টে পড়ে থাকতে দেখি, আর সে ওই আধমরা অবস্থায় সামনে একজনকে জীবন্ত অবস্থায় জ্বলতে দেখে। আর একটু বাদেই লক্ষ্য করে ওই বিশাল ট্রাকটা ওই মানুষটাকে পিষে দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এরপর তাদেরও ওই ট্রাকটা ধাক্কা মারায় তারা সকলে মারা যায়। ঠিক সেই সময় দৃশ্য বদলে আমরা বর্তমান সময় ফিরে আসি। বর্তমান বললাম এই কারণে, আসলে এই পুরো ঘটনাটা কিম্বার্লি তার মনের মধ্যেই এতক্ষণ দেখতে পাচ্ছিল এবং সে চারপাশে আবারও সেই সমস্ত দৃশ্য দেখতে পায় ঠিক যেগুলোর পরই তাদের এই মৃত্যুর খেলা শুরু হতে চলেছে। এবার কিম্বার্লি আর চুপ করে থাকতে না পেরে তার গাড়িটা নিয়ে কিছুটা এগিয়ে আড়াআড়ি দাঁড় করিয়ে দেয়, যাতে কোনো গাড়ি আর ওই রোডে ঢুকতে না পারে। এবং এই বিষয়টা যখন পুলিশটি লক্ষ্য করে, সে গাড়ি থেকে নেমে এসে তাদের কাছে আসে। এই পুলিশ অফিসার অর্থাৎ থমাসকে দেখে কিম্বার্লি তার স্বপ্নে দেখা বিষয়টা সব জানায়। আর থমাস বলে, ঠিক আছে, তুমি গাড়ি থেকে নেমে এসে কি ব্যাপারটা সেটা আমায় জানাও। এদিকে বাকি সাধারণ মানুষেরাও অধৈর্য হয়ে গাড়ি থেকে নেমে এসে পুলিশকে জিজ্ঞাসা করে যে আমাদের যেতে দেওয়া হচ্ছে না কেন। ঠিক সেই সময়েই ওই কাঠের গুঁড়ি ভর্তি ট্রাকটা সেখান থেকে পাস হয়, যেটা দেখে কিম্বার্লি থমাসকে জানায় যে এই গাড়িটার কারণেই এই বিশাল অ্যাক্সিডেন্টটা হতে চলেছে, তোমায় এক্ষুনি এই গাড়িটা থামানো উচিত। কিন্তু তার কথা বিশ্বাস করবে কে ওই অবস্থায়? ওদিকে মুহূর্তের মধ্যে তাদের সকলের চোখের সামনে ওই কাঠের গুঁড়িগুলো খসে পড়ে আর পেছনে যাওয়া পরপর গাড়িগুলোতে বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর মানুষ মারা যায়। এই ঘটনার পর পুলিশ অফিসার থমাস নিজের গাড়ির কাছে দৌড়ে যায় এবং ফোনে সবাইকে জানায় যে এখানে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাম্বুলেন্সের দরকার। অপরদিকে চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে থাকা কিম্বার্লি তার সেই দুঃস্বপ্নকে সত্যি হতে দেখে নিজেই অবাক। এবং আমরা দেখি এক বিশাল গাড়ি ভর্তি ট্রাক কিম্বার্লির গাড়িতে বসে থাকা বাকি 3 জন বন্ধুকে খুব জোরে ধাক্কা মারে আর বিস্ফোরণের মাধ্যমে তারাও মারা যায়। এটার পর তো কিম্বার্লি আরও বেশি ভেঙে পড়ে, কিন্তু থমাস তাকে সেই অবস্থায় সামলে নেয়। এই সব কিছুর পর যারা ঠিক ওই মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল তাদের সকলকে পুলিশ স্টেশনে আনা হয় বয়ান নেওয়ার জন্য। যদিও এই ঘটনায় সকলে ভয়ে শিউরে উঠেছিল, তারপরও কিম্বার্লি সাহস করে জানায়, তোমরা হয়তো আমাকে পাগল ভাবতে পারো, কিন্তু এই ঘটনার আগে তোমাদের সকলের মৃত্যু আমি এক প্রকার চোখে দেখতে পেয়েছিলাম এবং সেই কারণেই গাড়ি আটকে তোমাদের সকলের প্রাণ বাঁচিয়েছি। আর যেমনটা তোমরা জানো, আজ থেকে ঠিক 1 বছর আগে
এই দিনেই সেই প্লেন দুর্ঘটনাটা ঘটেছিল এবং অ্যালেক্স নামক এক ছেলে ঠিক আমার মতোই আগে থেকে সব জিনিসটা দেখতে পেয়ে বেশ কিছু মানুষের প্রাণ বাঁচিয়েছিল। এই কথা শুনে ওই রুমে উপস্থিত সেই বাইক চালক ইউজিন বলে ওঠে, বাকি গল্পটা আমি বলছি। শুনেছি তারপর ওই বেঁচে থাকা মানুষেরা দিনের পর দিন মৃত্যু হয়ে বেঁচে থাকতো এবং শেষমেশ মৃত্যু তাদেরকেও একে একে গ্রাস করে নেয়। তা বলো আর কি শোনাতে চাও? এই গাঁজাখুরি গল্প তো কম বেশি আমরা সবাই জানি, অর্থাৎ কেউই সেখানে সেগুলো বিশ্বাস করতে রাজি নয়। কিছুক্ষণ বাদেই কিম্বার্লির বাবা এবং বাকি লোকেদের পরিবারের সদস্যরা তাদেরকে নিতে আসে এবং তারা সকলে সেখান থেকে বাড়ি চলে যায়। কিম্বার্লি বাড়ি ফিরে তার বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঠিক আমার মতো মাও কি এমন মৃত্যুর দৃশ্য দেখতে পেত? কিন্তু তার বাবা যেহেতু এই সমস্ত ব্যাপারে কিছুই সেভাবে বোঝে না, তাই কিম্বার্লিকেও কোনো রকম সাহায্য করতে পারে না। তখন সে তার বাবাকে শুধু এটুকু জানায় যে আমার মন বলছে আমার দেখা ওই দুঃস্বপ্নটা খুব শিগগিরই নিজের খেলা শুরু করতে চলেছে এবং ওই দিন যে কজনের মৃত্যুর দৃশ্য আমি চোখে দেখতে পেয়েছিলাম তারা একে একে সকলে মারা যাবে। ঠিক সে যে ভয়টা পেয়েছিল, মৃত্যু এদিকে তার নিজের ফাঁদ পাতা শুরু করে দেয়। এই ছেলেটির নাম হলো ইভান লুইস এবং আজকে এরই মৃত্যুর পালা। আসলে ছেলেটি কদিন আগেই কোটি কোটি টাকার লটারি জিতেছে, তাই নিজের জীবনটা বিলাসবহুলভাবে দামি দামি খাবার এবং জিনিসপত্র কিনে কাটাচ্ছে। এরপর সে নিজের জন্য কিছু খাবার গরম করতে বসিয়ে তার সেই দামি ঘড়িটা বার করে হাতে পরে এবং আরেকটি আংটি বার করে পড়তে যাওয়ায় সেটা হাত থেকে পড়ে বেসিনের মধ্যে ঢুকে যায়। আর সেটা বের করার জন্য হাতটা যখন বেসিনের মধ্যে ঢোকায়, হাতে ঘড়ি থাকার কারণে সে কোনোভাবেই আর হাতটা সেখান থেকে বার করতে পারছিল না। আর অন্যদিকে আমরা দেখি তার মাইক্রো ওভেনের মধ্যে রাখা খাবার এবং প্যানে গরম করতে দেওয়া খাবার ধীরে ধীরে পুড়ে যাচ্ছে, আর সেদিকে তার হাতও বার করতে পারছে না। একটু বাদেই ওই প্যানের মধ্যে আগুন লেগে যায়। সে একটি কাপড় নিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করতে গেলে প্যানটা ওখান থেকে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে থাকা আরো বেশ কিছু জিনিসে আগুন লেগে যায়। এবার দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে সে অতি কষ্টে সেখান থেকে হাতটা বার করে সেই আগুনটা নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কিছু কাজ হচ্ছে না দেখে সে একটি চেয়ার নিয়ে তার জানালার কাঁচ ভেঙে ব্যালকনির সিঁড়িতে নেমে আসে। আর ঠিক সেই সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ঘরের মধ্যে বিশাল আগুন লেগে যায়। কিন্তু ভাববেন না এখানে বিপদ কেটে গেছে। সে যখন ওই সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করছিল তখন দেখে লাস্টের সিঁড়িটা কোনোভাবে জং ধরে আটকে গেছে, সেটা একদম নিচ পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে বারবার লাথি মেরে লাফিয়ে লাফিয়ে সিঁড়িটাকে নিচে নামানোর চেষ্টা করতে থাকে এবং অবশেষে এক ঝটকায় সে নিচে নেমেও আসে। এবার একটু এগোতেই তারই ফেলে দেওয়া খাবারের উপর স্লিপ করে সেখানে সে পড়ে যায়, আর ওই লোহার খারাপ সিঁড়িটা ভেঙে গিয়ে পুরো তার মুখের মধ্যে পড়ে এবং মুহূর্তে সে ওখানেই প্রাণ হারায়। এদিকে অফিসার থমাস 1 বছর আগে ঘটে যাওয়া ঠিক একই রকম ওই প্লেন দুর্ঘটনার ব্যাপারটা ইন্টারনেটে ভালো করে খুঁজে দেখে এবং বোঝার চেষ্টা করে ব্যাপারটা। যদিও ওই দুর্ঘটনায় কেবল 2 জন টিকে থাকতে পারলেও অ্যালেক্স ব্রাউনিং শেষমেশ মাথায় একটি ইট পড়ে মারা যায়, আর ক্লেয়ার নামক মেয়েটি নিজেই নিজেকে পাগল ঘোষণা করে এবং মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য একটি মেন্টাল অ্যাসাইলামে নিজেকে আটকে রেখেছে। সেদিন সন্ধ্যায় নিউজ চ্যানেলে সকালে ঘটে যাওয়া সেই ইভান লুইসের মৃত্যুর কথা জানানো হয়, যেটা দেখে ওই দিন বেঁচে যাওয়া বাকি লোকেরাও ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সবাই ভাবে এবার কি তাহলে আমরাও মারা যাব? সেই দিন রাতে ওই নিউজ দেখার পর ওই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাওয়া 2 মা ছেলে অর্থাৎ নোরা কার্পেন্টার এবং তার ছেলে টিম কার্পেন্টার ভীষণ আতঙ্কিত থাকে। ছেলেটি তার মাকে জিজ্ঞাসা করে, এই সমস্ত খবর সত্যি নয় তো মম? কিন্তু তার মা তো ছেলেকে সাহস জোগানোর জন্য পুরো বিষয়টা গাঁজাখুরি বলে উড়িয়ে দেয় এবং বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকাল হলেই আমাদের দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। ওই দিন রাতেই কিম্বার্লি ইন্টারনেট সার্চ করে দেখছিল যে সেই বেঁচে থাকা মেয়েটি অর্থাৎ ক্লেয়ার কোন পাগলাগারদে আছে এবং তার ঠিকানাটাও খুঁজে বার করে ফেলে। পরদিন সকালেই বেরিয়ে পড়ে ওই ক্লেয়ার নামক মেয়েটির সাথে দেখা করার জন্য। ফাইনালি সে সেখানে গিয়ে পৌঁছায় এবং ডাক্তারের কাছে ক্লেয়ারের সম্পর্কে জানতে চায়। যদিও ডাক্তার তাকে দেখা করতে বাধা দেয় না, তবে তার কিছু শর্ত ছিল। পেশেন্ট অর্থাৎ ক্লেয়ার চায় তার সাথে যেই দেখা করুক কোনো রকম ধারালো জিনিস, গলার চেন, কোমরের বেল্ট, এমনকি বড় বড় নোকও থাকা চলবে না। রুমে প্রবেশ করার পর ক্লেয়ার জানিয়ে দেয়, দূর থেকেই আমার সাথে কথা বলো, আমি যেহেতু তোমাকে চিনি না তাই তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই। ক্লেয়ার নিজে থেকেই জিজ্ঞাসা করে, কয়েকদিন আগে ঘটে যাওয়া এই রোড দুর্ঘটনার সাথে তুমি কি কোনোভাবে জড়িত? তখন কিম্বার্লি পুরো বিষয়টা জানায় যে এই দুর্ঘটনার আগে পুরো বিষয়টা আমি যেন দেখতে পেয়েছিলাম এবং সে বুঝতে পারছে না তার কি করা উচিত, তাই ছুটে এসেছি তোমার কাছে। তখন ক্লেয়ার জানায়, তোমার স্বপ্নে দেখা ঠিক যেভাবে মানুষগুলো মারা যাওয়ার কথা ছিল সেই নাম্বার অনুযায়ী একে একে সকলে মারা যাবে, আর এটা তুমি চেয়েও বদলাতে পারবে না। তখন কিম্বার্লি জানায়, কিন্তু আমি তো দেখেছিলাম পুরো অ্যাক্সিডেন্টের শেষে আমরা 4 জন মারা যাব, কিন্তু সেদিন ওই দুর্ঘটনা আটকাতে পারলেও সর্বপ্রথম আমার 3 বন্ধু মারা যায় কিন্তু আমি বেঁচে যাই, সেটা কেন? তখন ক্লেয়ার জানায়, এটা তো হওয়ার কথা নয়। মৃত্যু সবসময় যেভাবে তোমার স্বপ্নে দেখা দেবে ঠিক সেই নাম্বার ওয়াইজ মানুষকে মারে, তাহলে তোমার বন্ধুরা প্রথমে মারা গেল কেন? এটা শুনে কিম্বার্লি জানায়, আসলে ওই সময় এক পুলিশ অফিসার থমাস আমাকে বাঁচিয়ে নেয়, না হলে হয়তো আমিও ওই 3 জনের সাথে মারা যেতাম। এবং অত্যন্ত করুণ স্বরে
ক্লেয়ারকে জানায়, তুমি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারবে এই সমস্ত কিছু থেকে বেরোনোর জন্য? তবে ক্লেয়ার তাকে শুধু এটুকু জানায় যে এবার কারোর মৃত্যুর আগে তুমি কিছু না কিছু ক্লু পাবে, যেটা বুঝে তোমাকে সেই ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে। আর যদি তুমি বুঝতে না পারো তাহলে সে মারা যাবে। ক্লেয়ার আরও জানায়, বুদ্ধিমানের কাজ হবে তুমি বাকিদের কথা ভুলে যাও আর আমার মতো কোনো নিরাপদ জায়গায় নিজেকে বন্ধ করে নাও, তাতে যদি তোমার প্রাণটা বাঁচে। কিন্তু কিম্বার্লি তাতে একেবারেই সহমত নয়। সে চায় বাকি সকলের প্রাণ বাঁচাতে এবং ক্লেয়ারকে ভীতু এবং স্বার্থপর বলে সেখান থেকে চলে যায়। এরপর কিম্বার্লি যখন বাড়ি ফিরছিল, সে দেখে তার বাড়ির সামনে থমাস কিছু বলার জন্য অপেক্ষা করছে। সে জানায়, আমার মনে হয় এই বিষয়ে আমাদের একটা বড় সিদ্ধান্ত নেওয়া দরকার, তাই আমার ফ্ল্যাটে সকল বেঁচে যাওয়া মানুষদের ডেকেছি একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য। ঠিক তখনই কিম্বার্লি জানায়, তুমি দেখতে পেলে কত পায়রা উড়ে গেল এখান থেকে? কিন্তু থমাস জানায়, কি বলছো তুমি? আমি তো কিছুই দেখতে পাইনি। তখন কিম্বার্লি বলে, আগের দুর্ঘটনায় বেঁচে যাওয়া ওই ক্লেয়ার নামক মেয়েটি আমায় জানিয়েছে যে কেউ মারা যাওয়ার আগে কোনো না কোনো ক্লু আমি দেখতে পাবো। আর আমার মন বলছে লিস্টে এবার যার নাম আছে, অর্থাৎ টিম আর নোরা, এই পায়রাগুলোর কোনো কারণে মারা যেতে চলেছে। আর আমরা চাইলে তাদেরকে হয়তো বাঁচাতেও পারি, তাই চলো তাড়াতাড়ি। অপরদিকে আমরা দেখি অনেকক্ষণ ভাবনা চিন্তার পর ক্লেয়ার সিদ্ধান্ত নেয় যে সে ওই পাগলাগারদ থেকে বেরিয়ে কিম্বার্লিকে সাহায্য করবে। ওদিকে নোরা তার ছেলের টিমকে নিয়ে ডেন্টিস্টের কাছে পৌঁছে যায়। সে চিকিৎসার জন্য যখন ভেতরে ঢোকে তখন বারবার চেম্বারের কাছে পায়রাগুলো আঘাত করছিল, তাই ডাক্তার তার দাঁতের গোড়ায় ইঞ্জেকশন দিতেই পারছিল না। তখন ডাক্তারবাবু টিমকে জানায়, তোমাকে যদি অজ্ঞান হওয়ার গ্যাস দিই তাহলে একটু অসুবিধা হবে, তুমি নড়াচড়া করতে পারবে না ঠিকই, কিন্তু তোমার জ্ঞান থাকবে। ওদিকে ডাক্তারখানার অ্যাকোরিয়ামের পাইপ লিক করে জল গড়িয়ে পড়ে ইলেকট্রিক বোর্ডের দিকে এবং নোরা তো ওই বাইরেই বসেছিল আর জল ধীরে ধীরে গড়িয়ে তার পায়ের দিকেই আসতে শুরু করে। ইতিমধ্যে ডাক্তারবাবু নার্সকে ভেতরে যাওয়ার জন্য বলে, কিন্তু বাইরে এতটাই বিল্ডিং তৈরির সেই মোটরের আওয়াজ হচ্ছিল যে সে কিছুই শুনতে পাচ্ছিল না। তাই ডাক্তার তাকে ডাকতে বাইরে আসে। তখনই আরেকটি পায়রা বাইরের চেম্বারের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর নোরা, সেই নার্সটি এবং ডাক্তারবাবু তিনজনে মিলে সেই পায়রাটিকে ধরার চেষ্টা করে। ওদিকে চেম্বারে শুয়ে থাকা টিম সেই গ্যাসের প্রভাবে ধীরে ধীরে অবশ হয়ে যায়, কিন্তু হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে অক্সিজেনও বন্ধ হয়ে যায় এবং ওপরে ঝুলতে থাকা একটা ডেকোরেশনের নরম জিনিস তার মুখের মধ্যে ঢুকে যায়। একে তো সে অবশ, তার উপরে অক্সিজেন লেভেলও বন্ধ হয়ে গেছে। এবার মুখে ওই জিনিসটা পড়ার পরে সে আর দমই নিতে পারছে না। বেশ কিছুটা পরে সে যখন প্রায় শ্বাস রোধই করে ফেলছিল, ঠিক সেই সময়ে নার্স এসে ওই জিনিসটা তার মুখ থেকে বের করে নেয়। এবার চিকিৎসা শেষে তারা যখন নিচে নেমে আসে, দূর থেকে ছুটে আসা কিম্বার্লি এবং থমাস তাদেরকে জানায় যে পায়রাগুলো থেকে দূরে থাকো। তারা বলে, পায়রার মধ্যে এমন কি আছে, দূরে থাকবো কেন? এবং টিম সেই পায়রাগুলোকে দেখে অত্যন্ত এক্সাইটেড হয়ে তাদেরকে ওড়ানোর জন্য ছুটে যায় এবং সেই কারণে পায়রার ঝাপটানিতে বিল্ডিংয়ের কাজ করতে থাকা এক ব্যক্তির হাত লেগে মেশিন থেকে ছেড়ে যাওয়া বিল্ডিংয়ের সেই বিশাল অংশ, অর্থাৎ ওই কাঁচের টুকরো টিমের ওপর পড়ে এবং সে সেখানেই মুহূর্তে মারা যায়। এটা দেখে তো নোরা এবং কিম্বার্লি দুজনেই ভীষণভাবে ভেঙে পড়ে। এরপর নোরা সেই মুহূর্তে এদের সঙ্গে আর কোনো কথা বলতে রাজি হয় না, কিন্তু কিম্বার্লি জানে এরপরেই মৃত্যুর লিস্টে নোরার নাম্বার। এবার থমাস এবং কিম্বার্লি বাড়ি ফিরে আসে। তারা চিন্তা করে, আমাদের সঙ্গেও কি ঠিক এমনই হতে চলেছে যেমনটা 1 বছর আগে ওই প্লেন দুর্ঘটনায় বেঁচে থাকা মানুষদের সাথে হয়েছিল? আমরাও তাহলে নিশ্চিত মারা যাব, তাই না? ঠিক ওই সময় সেখানে এসে উপস্থিত হয় ক্লেয়ার এবং জানায়, তাড়াতাড়ি চলো, সামনের রাস্তা আমাদের জন্য আরও কঠিন হতে চলেছে। এরপর কিম্বার্লি, থমাস এবং ক্লেয়ার এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়, যার পরিচয় আমরা ফাইনাল ডেস্টিনেশন মুভির পার্ট 1-এ পেয়েছিলাম। কারণ এই সেই ব্যক্তি যে মৃত্যুর বিষয়ে হয়তো এদের থেকে আরও বেশি কিছু জানে। আচ্ছা, এই ব্যক্তির নাম হলো মিস্টার ব্লাডবার্থ। সে আসলে এখন একটি মর্গে কাজ করে। তার কাছে ক্লেয়ার গিয়ে জানায়, তোমার সাহায্য চাই, প্লিজ আমাদের জানাও যে এই মৃত্যুর হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তখন সে জানায়, তোমরা কেউই এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, এটা একেবারেই অসম্ভব কাজ, তোমরা শুধু শুধু এখানে এসছো। এদিকে ওই ব্যক্তিও সরাসরি এদেরকে কোনো উত্তর দিতে রাজি নয়। ফিরে আসার আগে আরও একবার কিম্বার্লি ওই ব্যক্তির কাছে অনুরোধ করে, যদি তুমি কোনোভাবে আমাদের সাহায্য করতে পারো তাহলে আমরা তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তখনই সেই ব্যক্তি জানায়, এই দুনিয়ার একটা নিয়ম আছে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা সমতা বজায় রাখা হয়। কেউ মরলে কেউ জন্মাবে, আর কেউ জন্মালে নিশ্চিত কারোর মৃত্যু হবে। তাই তোমাদের একটা কথাই বলতে পারি যে তোমরা যেহেতু এই মৃত্যুচক্রে আটকে পড়েছ, তাই কোনো নতুন প্রাণ বা নতুন জন্ম বা কেউ যদি মারা গিয়ে আবার বেঁচে ওঠে, এটাই একমাত্র পথ এই চক্রটাকে ভাঙার।
কিন্তু সেটা তো প্রায় অসম্ভব ব্যাপার। সেখান থেকে বেরিয়ে তারা এক পেট্রোল পাম্পে এসে দাঁড়ায় এবং সেখানেও কিম্বার্লির মাথায় এমন কিছু মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে। বাকিরা জানতে চাইলে সে জানায় এবারে যেন আমি নিজে ছিলাম, কোনো এক জলাশয়ে পড়ে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু সেই মুহূর্তে এরা পুরো বিষয়টা বুঝতে পারে না এবং হঠাৎ আন্দাজ করে যে সেদিন বেঁচে যাওয়া মানুষদের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলাও ছিল। আর যেহেতু সে আসেনি তাই তার নাম্বার বা ঠিকানা কিছুই তাদের কাছে নেই। তখন থমাস জানায়, তোমরা তো একজন পুলিশ অফিসারের সঙ্গে দাঁড়িয়ে আছো, এটা আমার উপর ছেড়ে দাও। এরপর তারা পুলিশ স্টেশনে এসে ওই প্রেগনেন্ট মেয়েটির গাড়ির নাম্বার বের করে ফেলে এবং সেটাকে খোঁজার অর্ডার দিয়ে দেয়। অপরদিকে সেই দিন রাতে অফিসার থমাসের বাড়িতে বেঁচে থাকা বাকি মানুষদের ডেকে তাদেরকে জানানো হয় যে আমাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে একজোট হয়ে থাকতে হবে এবং একে অপরকে ভীষণভাবে সাহায্য করতে হবে। কিন্তু এত কিছুর পরও একটি ছেলে অর্থাৎ ইউজিন তাদের কথা বিশ্বাস করছিল না। সে সেখান থেকে বেরিয়ে যেতে গেলে গাড়ির চাবিটা পড়ে একটি ইঁদুর মারা মেশিনের মধ্যে লেগে বড় একটি সার্ফিং বোর্ড তার উপর পড়ে যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে ওই মুহূর্তে বেঁচে যায়। এরপর পুরো বিষয়টা তারা সকলেই সম্পূর্ণরূপে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে। অপরদিকে ওই গাড়ির নাম্বার মিলিয়ে তারা ওই প্রেগনেন্ট মহিলাটিকে খুঁজে বার করে ফেলে। এদিকে অফিসারের ফ্ল্যাটে দীর্ঘক্ষণ বসে থাকার পর বিরক্ত হয়ে তারা সকলে একে একে চলে যেতে শুরু করে। ফাইনালি নোরাও যখন যেতে যায়, কিম্বার্লি তাকে বাধা দেয় এবং বলে তোমার এখানে সুরক্ষিত থাকা দরকার, কারণ এরপরেই তোমার মৃত্যুর পালা। কিন্তু নোরা জানায় 4 বছর আগে আমার স্বামী মারা গেছে আর এবারে আমার ছেলে। সত্যি বলতে আমার নিজেরই বাঁচার কোনো ইচ্ছে নেই, তাই আমার মৃত্যুর পর যদি তাদের সাথে স্বর্গে দেখা হয় হয়তো সেটাই আমার জন্য ভালো হবে। এই কথা বলে সেও সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রুমের মধ্যে থাকা ওই রোরি নামক ছেলেটি এবং বাকি 3 জন মৃত্যুর পরবর্তী ইশারা বুঝে ফেলে এবং জানতে পারে কোনো এক ব্যক্তি যার হাতে বেশ কিছু হুক থাকবে সেই হবে নোরার মৃত্যুর কারণ। এটা বুঝেই তারা ছুটে যায় নোরাকে বাঁচানোর জন্য এবং কল করে তাকে জানানোর চেষ্টাও করে। এদিকে লিফটের মধ্যে ইউজিন এবং নোরা সত্যিই তেমন এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়েছিল যার হাতে এক বাক্স হুক ছিল। কল রিসিভ করে নোরা লিফটের মধ্যে ঠিকমতো শুনতে না পেলেও সে বুঝতে পারে অফিসার থমাস তাকে ঠিক কী বলার চেষ্টা করছে। সে ভয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং কোনোভাবে সেই হুকটা তার চুলে আটকে যায়। ওই ব্যক্তির কিন্তু নোরাকে মারার কোনো উদ্দেশ্যই ছিল না। এদিকে নোরা অত্যন্ত আতঙ্কিত হয়ে যে ফ্লোরেই লিফটটা খুলেছিল সেখানেই বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু সেই হুকের মধ্যে যেহেতু তার চুলটা আটকে ছিল তাই লিফটের দরজা বন্ধ হওয়া মাত্রই তার মাথাটাও সেখানে আটকে যায়। এদিকে ক্লেয়ার এবং ক্যাট সেখানে পৌঁছে বিষয়টা দেখতে পেয়ে নোরাকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা চালায়, কিন্তু শত চেষ্টার পরেও বিশেষ কোনো ফল হয় না। লিফট ধীরে ধীরে ওপরে যেতে থাকে এবং ফাইনালি তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। এটা দেখে ভেতরে উপস্থিত ইউজিন অত্যন্ত বেশি আতঙ্কিত হয়ে পড়ে এবং অফিসারের ফ্ল্যাটে আবারও ছুটে চলে আসে। এরপর সে একটা বন্দুক নিয়ে নিজেই নিজেকে মারার চেষ্টা করে, কারণ সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এরপর বাকিরা সিদ্ধান্ত নেয় আমাদের ওই প্রেগনেন্ট মহিলাটিকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করা দরকার। এবার সকলে মিলে সেই প্রেগনেন্ট মহিলা অর্থাৎ ইজাবেলা হাডসনের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং পুলিশ অফিসার থমাস জানায় তোমরা নিশ্চিন্ত থাকো, কারণ তার গাড়ি কোনো জলাশয়ে পড়ার প্রশ্নই আসে না, কারণ সে এখন জেলে বন্দী। এবার এরা কেনই ওই প্রেগনেন্ট মহিলাটিকে বাঁচানোর চেষ্টা করছে, কারণ যেহেতু ওই মহিলাটির ওই অ্যাক্সিডেন্টে মরে যাওয়ার কথা ছিল তাই বাচ্চাটিরও জন্মানোর কথা ছিল না। আর সেই মর্গের ব্যক্তির কথা অনুযায়ী যদি কোনো নতুন জীবন জন্ম নিয়ে নেয় তাহলে এরা মৃত্যুচক্র থেকে বেরিয়ে আসবে। কিন্তু আসলেই কি তাই, সেটা আমরা এবার জানতে পারবো। ওদিকে জেলের মধ্যে সে অনুরোধ করে যে তোমরা কেন আমাকে আটকে রেখেছো সেটাই আমি বুঝতে পারছি না, যে কোনো মুহূর্তে আমায় হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। এই কথা বলতে বলতেই তার ওয়াটার ব্রেক হয় এবং সেখানেই উপস্থিত ওই পুলিশ অফিসারকে অনুরোধ করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে হাসপাতালে নিয়ে চলো, কারণ আমি আমার সন্তানের জন্ম এই জেলের মধ্যে একদমই দেবো না। তখন সেই অফিসার কি করবে বুঝে উঠতে না পেরে ফাইনালি একটি অ্যাম্বুলেন্স কল করার জন্য ফোন করে, কিন্তু ইজাবেলা জানায় আমার ভ্যান, আমার সাথে গাড়িটা ড্রাইভ করে আমাকে নিয়ে চলো, তাহলে অ্যাম্বুলেন্স আসার জন্য আর অপেক্ষা করতে হবে না। অপরদিকে এরা যখন ওই ইজাবেলার দিকে আসছিল তখন সকলের মুখে জানা যায় যে তারা কোনো না কোনো দুর্ঘটনা থেকে নিজেদের প্রাণ ফিরে পেয়েছিল এবং সবার মুখে ঘটনা শোনার পর ক্লেয়ার বুঝতে পারে যে আজ থেকে 1 বছর আগে এরোপ্লেন থেকে যাদের প্রাণ বেঁচে গিয়েছিল এবং তারপর তারা যে সমস্ত দুর্ঘটনায় ধীরে ধীরে মারা যায় সেই কারণে যারা বাকি মানুষরা বেঁচে গিয়েছিল তারাই ছিল এরা। আর তার ঠিক 1 বছর পর এদেরও মৃত্যু একে একে হতে শুরু করেছে। যেমন ধরো একটা উদাহরণ দিই, যারা আগের পার্ট দেখেছো তাদের মনে থাকবে টেরি জেনির কথা, যে একটি বাস অ্যাক্সিডেন্টে মারা যায় আর সেই বাসেই ছিল এই ক্যাট নামের মেয়েটি। তার সেদিন এমন একটি হোটেলে পৌঁছানোর কথা ছিল যে হোটেলটা সেদিন রাতেই ভীষণ বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। এইভাবেই এরা প্রত্যেকেই নিজেদের প্রাণ কোনো না কোনো কারণে ফিরে পায় ঠিক আগের বছরের ওই কানেকশন থেকে। ঘটনাচক্রে কিম্বার্লিদের গাড়ির টায়ার পাংচার করে হঠাৎ ব্যালেন্স হারিয়ে
যায় এবং সেই ইজাবেলা নামক মেয়েটি যে গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল তাদের মুখোমুখি হয় এবং একে অপরের দুদিকে চলে যায়। তবে এদের গাড়ির টায়ার যেহেতু পাংচার ছিল তাই এরা রোড থেকে বেরিয়ে বাইরের একটি পাইপ ভর্তি জায়গায় অ্যাক্সিডেন্ট করে ফেলে। অপরদিকে ইজাবেলাদের গাড়ির তেমন কোনো ক্ষতি হয় না এবং পুলিশ অফিসার নেমে এদেরকে হেল্প করতে চাইলেও ইজাবেলা জানায় আমার হাতে বেশি সময় নেই, নাহলে আমার ডেলিভারি এখানেই হয়ে যাবে। তাই অফিসার এই জায়গায় অ্যাম্বুলেন্স আসার কথা জানিয়ে দিয়ে সেখান থেকে ইজাবেলাকে নিয়ে চলে যায়। এদিকে ইউজিনের অবস্থা একটু বেশি খারাপ হয়ে যায়, তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আর বাকিরা ঠিক থাকলেও ক্যাট নামক মেয়েটি গাড়ির মধ্যে খুব বাজেভাবে গাছের ডাল ঢুকে ফেঁসে থাকে। একটু বাদে ঘটনাস্থলে একটি নিউজ চ্যানেলের গাড়ি এসে দাঁড়ায় এবং একটি পাথরের টুকরোর আঘাতে গাড়ির ফুয়েল লিক করতে শুরু করে। একটু বাদে রোরি কিম্বার্লিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মৃত্যু সত্যিই চোখে দেখতে পাচ্ছ এখন? কিম্বার্লি জানায় না, এমন কিছু নয়, আর এভাবে ঘটেও না কিছু। তখন রোরি জানায়, যদি তোমার আগে আমার মৃত্যু হয় তাহলে আমার রুম থেকে সমস্ত নেশার জিনিস এবং সিগারেট বাইরে ফেলে দিও। তাই শেষ সময়ে আমি চাই না আমার মা আমাকে কোনোভাবে ভুল বুঝুক। এদিকে বেশ কিছু লোক যখন ক্যাটকে ওই গাড়ি থেকে বের করতে আসে তখন তাদের একটি মেশিনের আঘাতে হঠাৎ ক্যাটের শরীরে আবারও একটি ধারালো পাইপ ঢুকে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। আর তার হাতে থাকা সেই সিগারেটটা নিচে পড়ে গিয়ে সেই ফুয়েলে আগুন লেগে যায় এবং নিউজ চ্যানেলের গাড়িটা ভীষণ জোরে বিস্ফোরণ হয়, যার ফলে তারে ঘেরা একটি বেড়া ছিটকে এসে ররির ওপর দিয়ে চলে যায়, যেটা কিনা আমি সরাসরি দেখাতেই পারলাম না। একটি তার মানুষের শরীরের এপার ওপার দিয়ে চলে গেলে কেমন হতে পারে সেটা তোমরাও আন্দাজ করতে পারছো। তাহলে ওই স্থানেই ররি এবং ক্যাট দুজনেই মারা গেল। এরপর ক্লেয়ার, থমাস এবং কিম্বার্লি আর দেরি না করে সেই ইজাবেলার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পথে আবারও কিম্বার্লি মাথায় সেই দৃশ্য দেখতে পায় যেখানে সে দেখে কোনো এক ক্লার্কজন নামক ডাক্তার তার গলা টিপে ধরছে আর সে হাসপাতালের বেডে শুয়ে আছে। এতে সে মনে মনে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে ওই ডাক্তারই হয়তো ইজাবেলাকে গলা টিপে হত্যা করবে এবং তার বাচ্চাকে পৃথিবীতে আসতেই দেবে না। কিন্তু আসল ঘটনাটা মোটেও তেমন নয়। ইজাবেলাকে ঘিরে তাদের এই যে পরিকল্পনা সেটা সম্পূর্ণ ভুল ছিল, আর সেটা আমরা এবারে জানতে পারবো। তারা দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং সেখানে কোন রুমে ইজাবেলা আছে সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করে। অপরদিকে সেই হাসপাতালেই অ্যাডমিট ইউজিন নামক ছেলেটি নিউজ চ্যানেলে ক্যাট এবং ররির ঘটনাটি দেখে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই মৃত্যু তাকেও টেনে নেওয়ার পরিকল্পনা শুরু করে দেয়। এদিকে কিম্বার্লি, থমাস এবং ক্লেয়ার ফাইনালি ইজাবেলার ওটি পর্যন্ত পৌঁছেও যায় এবং তার বাচ্চার জন্ম হতে দেখে ভীষণ খুশি হয়, কারণ তারা ভেবেছিল এবার হয়তো তারা ওই মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু সেই সময় কিম্বার্লির মাথায় আরও একটি দৃশ্য ভেসে ওঠে এবং বাকি দুজনকে জানায় যে না, আমার মনে হয় না সেদিনকে মৃত্যুর লিস্টে ইজাবেলার নাম ছিল বলে। এরপর ক্লেয়ার যখন ইউজিনকে দেখতে তার রুমের দিকে যায় ঠিক সেই মুহূর্তে একটি বড় বিস্ফোরণ ঘটে ইউজিন এবং ক্লেয়ার দুজনেই ঘটনাস্থলে মারা যায়। এবার তাদের কাছে বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যায় যে ইজাবেলার বাচ্চার জন্ম দেওয়া না দেওয়ায় কিছুই বদলায়নি। অর্থাৎ জন্ম মৃত্যুর এই চক্র থেকে বেরোতে হলে আমাদের দুজনের মধ্যেই কাউকে বেঁচে আবার ফিরে আসতে হবে, এটাই একমাত্র উপায়। কিম্বার্লি বুঝতে পারে সে যে বারবার দৃশ্যটা দেখতে পাচ্ছিল সেটা আসলে তার নিজেরই মৃত্যুর ঘটনা ছিল। এরপর আর এক মুহূর্ত দেরি না করে কিম্বার্লি দৌড়ে গিয়ে ইসাবেলার সেই সাদা গাড়িটা নিয়ে হাসপাতালের পাশের এই জলাশয়ের দিকে ছুটে যায়। থমাস তার পেছনে দৌড়ালেও তাকে আটকাতে পারে না। ফাইনালি কিম্বার্লি গাড়ি সমেত সেই জলাশয়ের মধ্যে পড়ে যায় এবং গাড়িটি ধীরে ধীরে ডুবে যেতে থাকে। সঙ্গে সঙ্গে থমাসও সেখানে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আর ঠিক সেই দৃশ্যটাই সত্যি হয় যেটা সে কিম্বার্লি বারবার দেখতে পাচ্ছিল। দীর্ঘক্ষণ চেষ্টার পর তার হৃৎপিণ্ড আবার চলতে শুরু করে। এরপর থমাস তার কাছে এসে জানায়, তুমি করে দেখিয়েছো, তুমি সত্যি কিছুক্ষণের জন্য মারা গিয়েছিলে, অর্থাৎ তোমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল এবং ডক্টর ক্লার্কজন পুনরায় তোমাকে চেষ্টা করে ফিরিয়ে এনেছে। অর্থাৎ এবারে হয়তো সত্যি সত্যিই আমরা এই মৃত্যু চক্র থেকে দুজন বাঁচতে পারলাম। এই সব কিছুর পর তারা বাড়ি ফিরে আসে এবং পরিবারের সবাই মিলে একটু কোয়ালিটি টাইম কাটায়। কথায় কথায় তারা জানতে পারে সেদিন হাইওয়েতে অ্যাক্সিডেন্টের পর টেরি আর ক্যাট মারা গিয়েছিল। সেদিন ব্রায়ানও সেখানে উপস্থিত ছিল আর সেই সময় একটি গাড়ি দুর্ঘটনা থেকে ব্রায়ানের প্রাণ বাঁচিয়েছিল ররি। এই কথা শুনে থমাস আর কিম্বার্লি দুজনেই হতবাক হয়ে ব্রায়ানের দিকে তাকায়। আর ঠিক সেই মুহূর্তেই বারবিকিউ ওভেনটি ফেটে বিশাল বিস্ফোরণ ঘটে এবং ব্রায়ান সেখানেই মারা যায়। তার কাটা হাতটা ছিটকে এসে পড়ে তার মায়ের সামনে। আর এখানেই ফাইনাল ডেস্টিনেশন 2 মুভিটির সমাপ্তি ঘটে। এর পরের ভিডিওতে আমি ফাইনাল ডেস্টিনেশন 3 মুভিটা এক্সপ্লেন করব। তাই যারা পার্ট 1 দেখোনি বা বাকি পার্টগুলো দেখতে চাও প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।